রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী। শনিবার সকালে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, ওসমান হাদী এখনও আশঙ্কা মুক্ত নন। ৪৮ ঘণ্টা পার হওয়ার আগে তার শারীরিক অবস্থা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না। এই যখন অবস্থা, তখন একটি প্রশ্নই জনমনে বারবার ঘুরপাক খাচ্ছে। তা হল, হাদীকে গুলি করা শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান আসলে কোন দলের পক্ষে কাজ করছে? বিএনপিপন্থীরা বলছে, হাদী ছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ঘনিষ্ঠ সহযোগী। অন্যদিকে জামায়াতসহ দেশের বেশিরভাগ মানুষের মত হচ্ছে, এই ঘটনা আসলে ঘটিয়েছে বিএনপি। বলে রাখা ভালো, একটি ঘটনার মাধ্যমে হাদীকে গুলি করার বিষয়ে ফেঁসে যাচ্ছে বিএনপি। কারণ ওসমান হাদীকে গুলি করা ফয়সালকে কারাগার থেকে জামিন করিয়েছিলেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট বলছে, ওসমান হাদীর ওপর গুলিবর্ষণকারী সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ২০২৪ সালের ৮ নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেফতার হলে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। এরপর ফয়সাল করিমের জামিনের জন্য বিএনপির অ্যাডভোকেট কায়সার কামাল এবং অ্যাডভোকেট মাহফুজুর রহমান আবেদন করলে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি এসকে তাহসিন আলী ৬ মাসের জামিনের আদেশ দেন, যার প্রমাণ আমাদের হাতে আসা এই নথি থেকে প্রমাণিত। এখানেই শেষ নয়। এরপর চলতি বছরের ১২ আগস্ট জামিনের সময়সীমা বৃদ্ধির জন্য পুনরায় আবেদন করলে নতুন করে ১ বছরে জামিন মঞ্জুর করে বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের বেঞ্চ। আদালতের নথিতে দেখা যাচ্ছে, ১৬ ফেব্রুয়ারি জামিন আদেশ হওয়ার পর পরবর্তী নানান প্রক্রিয়া শেষে দ্রুততার সাথে ১৯ ফেব্রুয়ারিতে সেটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। হাইকোর্টের দুটি আদেশের কপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাওয়া গেছে। যেহেতু অভিযোগ রয়েছে, এবারের ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে বিএনপি মনোনীত মির্জা আব্বাস ও ইনকিলাব মঞ্চ থেকে ওসমান হাদীর নির্বাচনে প্রার্থিতা করার কথা ছিল। আসনটিতে জামায়াতের পাশাপাশি ওসমান হাদীর জনপ্রিয়তা ছিল গগনচুম্বী। সম্প্রতি একটি স্বনামধন্য মিডিয়ার জরিপে দেখা যায়, আসনটিতে ওসমান হাদীর জনপ্রিয়তা ছিল সবার ওপরে। দ্বিতীয় অবস্থানে জামায়াত ও তৃতীয় অবস্থানে ছিল মির্জা আব্বাসের। বস্তুত বিএনপির এই বর্ষিয়ান কেন্দ্রীয় নেতার পথের কাটা ছিল তরুণ প্রজন্মের উদীয়মান নেতা ওসমান হাদী। এটা অনেকটাই নিশ্চিত ছিল, মির্জা আব্বাস কখনোই এই আসন থেকে জয়ী হতে পারতেন না। তাই তাকে সরিয়ে দেওয়ার জন্য বিএনপি ও মির্জা আব্বাসের গ্যাং নীল নকশা সাজিয়ে এই হামলা করেছে বলে মত অনেকের। অনেকে এও বলছে, ওসমান হাদীর ফোন ট্র্যাক করে অপরিচিত নাম্বারে কল আসা ব্যক্তিগুলো শনাক্ত করলে প্রকৃত দোষী বেরিয়ে আসবে। যেহেতু বিএনপির ওপর এই ঘটনার দায় এমনি চলে আসছে, এরপর আবার বিএনপির আইন উপদেষ্টা ঘাতক ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে জামিন করিয়েছে। তাই কেউ যদি দাবি করে বিএনপি আসলে হাদীকে সরিয়ে দিতেই প্রশিক্ষিত শুটারকে জেল থেকে মুক্ত করেছে, তাহলে ভিন্নমত পোষণ করা কষ্টই হবে। তাই বলা যায়, হাদীকে গুলি করার ঘটনায় আঙ্গুল বিএনপির দিকেই উঠছে। আজহার নামে একজন ফেসবুকে লিখেছে, বিএনপি তাদের প্রতিদ্বন্দ্বিতা শেষ করতে আওয়ামী লীগের ঘাতকদের ইউজ করছে, যাতে সব দোষ লীগের ওপর চাপিয়ে দেওয়া যায়। উল্লেখ্য, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় একজন সন্দেহভাজনের সম্পৃক্ততার দাবি সামনে এসেছে। হাতে পাওয়া কয়েকটি ছবিতে ওই ব্যক্তিকে হামলার আগে ইনকিলাব কালচারাল সেন্টারে হাদীর পাশে বসে থাকতে দেখা গেছে বলে জানানো হয়েছে। তবে সংবাদ মাধ্যমটি তার পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। এদিকে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শাহের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, সন্দেহভাজন ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ। তার দাবি অনুযায়ী তিনি সাবেক ছাত্রলীগ নেতা, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ সভাপতি এবং আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। শাহের আরও অভিযোগ করেন, ওই ব্যক্তি সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ অনুসারী। আরেকটি পোস্টে জুলকারনাইন শাহ দাবি করেন, ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এর আগে ২০২৪ সালের ৮ নভেম্বর ঢাকার আদাবরে একটি স্কুলে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন। সে সময় তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি জব্দ করা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এমন একজন ব্যক্তি কিভাবে জামিন পেয়েছেন? আমার দেশের প্রতিবেদনে বলা হয়, তাদের হাতে থাকা ছবিগুলোর একটি চলতি মাসের ৯ তারিখে তোলা, যেখানে ইনকিলাব কালচারাল সেন্টারে হাদীর পাশে বসে থাকা ওই ব্যক্তিকে দেখা যায়।
সেদিন তারা একসঙ্গে সেখানে উপস্থিত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর বেলা 2:25 রাজধানী বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হাদিকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। তিনি বলেন, হামলাকারীরা 3টি মোটরসাইকেলে করে এসেছিল। হাদির এক সহযোদ্ধা জানান, জুমার নামাজের পর মসজিদের লিফলেট বিতরণের কর্মসূচি ছিল তাদের। কর্মসূচি শেষে সোহরাওয়ার্দী উদ্যানে একত্র হয়ে দুপুরের খাবার খাওয়ার পরিকল্পনা ছিল। এর আগে গত 13 নভেম্বর গভীর রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে শরীফ ওসমান হাদি দাবি করেছিলেন তাকে মেরে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। ওই পোস্টে তিনি জানান, বিদেশি নম্বর থেকে একাধিক হুমকিমূলক কল পেয়েছেন এবং পরিবারসহ তাকে টার্গেট করা হচ্ছে। হুমকির মুখেও আন্দোলনের পথ থেকে সরে দাঁড়াবেন না বলেও তিনি উল্লেখ করেন। হাদিকে গুলি করার ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশও। শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। অভিযুক্তের কেউ যদি সন্ধান দিতে পারে তবে সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কৃত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ। এদিকে সকাল 10:15টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদির ইন্টারনাল রেসপন্স আছে। তিনি একাই নিঃশ্বাস নিচ্ছেন, তবে তিনি এখনও আশঙ্কা মুক্ত নন। চিকিৎসকেরা 48 ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন তাকে। তারা এর চেয়ে বেশি কিছু বলতে পারছেন না। আবদুল্লাহ আল জাবের ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেশবাসীর কাছে ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। গতকাল হাদিকে হাসপাতালে নেওয়ার পর থেকে সেখানে অবস্থান করছেন আবদুল্লাহ আল জাবের। সকাল থেকে ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করতে দেখা যায় ইনকিলাব মঞ্চ, মঞ্চ 24 ও বিভিন্ন নামের প্ল্যাটফর্মের নেতাকর্মীদের। সকাল 10:30টায় এভারকেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন মঞ্চ 24 নামে একটি প্ল্যাটফর্মের আহ্বায়ক ফাহিম ফারুকি। তিনি বলেন, এই হামলা পরিকল্পিত। আমরা বিভিন্ন মাধ্যমে প্রমাণ দেখেছি হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য, অথচ অপরাধীদের ধরতে সরকার অপারগতা প্রকাশ করছে। 24-এর গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন তারা সবাই নিরাপত্তার সংকটে রয়েছেন। জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার দাবি করেন তিনি। গতকাল গুলি করার পর আহত হাদিকে রিকশায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গুলি তার মাথায় লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক। রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান গতকাল বিকেলে বলেন, একটি গুলি হাদির কানের ডান পাশ দিয়ে ঢুকে মাথার বাঁ পাশ দিয়ে বেরিয়ে যায়। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। হাসপাতালে নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকেরা তার প্রাথমিক অস্ত্রোপচার করেন। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে। বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে। গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 12 ফেব্রুয়ারি। তবে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। সুপ্রিয় দর্শক, আসলেই কি বিএনপি আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের ভাড়া করে কাজে লাগাচ্ছে? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।